আসসালামু আলাইকুম সুপ্রিয় এইচএসসি 26 এবং 27 ব্যাচের শিক্ষার্থীরা, তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের নিয়মিত ধারাবাহিক লাইভ ক্লাসের আরও একটি নতুন ক্লাসে। এবং আজকে আমরা অপরিচিতা গল্প নিয়ে আলোচনা করব। অপরিচিতা গল্প বাংলা প্রথম পত্রের একটি খুবই গুরুত্বপূর্ণ টপিক, যে টপিক থেকে তুমি যদি বিগত বছরের বিভিন্ন এইচএসসি বোর্ড পরীক্ষার প্রশ্ন দেখো, সেখানে দেখতে পারবে একাধিক এমসিকিউ এবং সৃজনশীল প্রশ্ন কিন্তু এসেছে। প্রথমে আমাদেরকে জানতে হবে অপরিচিতা গল্পটি। এই অপরিচিতা কিন্তু একটি বিশেষণ, এটা মনে রাখতে হবে তোমাদের। অপরিচিতা শব্দটি একটি বিশেষণ। আর এই অপরিচিতা গল্পের লেখক রবীন্দ্রনাথ ঠাকুর। রবীন্দ্রনাথ ঠাকুরের থেকে যে গুরুত্বপূর্ণ বিষয়গুলো আমাদের পরীক্ষা আসে সেগুলো একটু জেনে নাও। রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম আসতে পারে, রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম হচ্ছে 1861 সাল 7ই মে, এবং মৃত্যু হচ্ছে, এটা হচ্ছে জন্ম, এবং মৃত্যু সালটাও ইম্পর্টেন্ট। মৃত্যু হচ্ছে 1941 সাল 7ই আগস্ট। এক্ষেত্রে আমাদের একটু মনে রাখা সহজ যে 61 এবং 41, শুধু এই নাম্বারটা মনে রাখবা যে রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম 61, মৃত্যু 41, 7ই মে 7ই আগস্ট। এভাবে মনে রাখলে তোমার জন্য খুবই সহজ হয়ে যায় বিষয়টা। এছাড়া রবীন্দ্রনাথ ঠাকুরের বাবার নামটা জানা খুবই ইম্পর্টেন্ট। রবীন্দ্রনাথ ঠাকুরের বাবার নাম আমরা জানি দেবেন্দ্রনাথ ঠাকুর। দেবেন্দ্রনাথ ঠাকুর। এবং মায়ের নাম হচ্ছে, বাবার নাম আমরা জানি, মায়ের নাম হচ্ছে সারদা দেবী। সো মোটামুটি এই যে তথ্যগুলো আমি দিলাম, এই তথ্যগুলো থেকে তোমার টিচার সর্বোচ্চ প্রশ্ন করবে। অপরিচিতা গল্পের লেখক রবীন্দ্রনাথ ঠাকুর। আমরা যা এর আগে বলেছি, রবীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে আমরা কিছু গুরুত্বপূর্ণ ইনফরমেশন দিয়েছি। এই ইনফরমেশনগুলো জানলে তোমার জন্য যথেষ্ট, কারণ তোমাদের এইচএসসিতে কিন্তু এত ডিপ থেকে প্রশ্ন করে না, যেটা অ্যাডমিশনের প্রয়োজন। আমরা তোমাদেরকে সেভাবে পড়াবো যেভাবে পড়লে তুমি আপাতত এইচএসসিটা একটা ভালো ফলাফল করতে পারবে, পাশাপাশি তোমরা অ্যাডমিশনও ভালো করতে পারবে। সো অপরিচিতা গল্পের কেন্দ্রীয় চরিত্র হচ্ছে দুইজন, কল্যাণী এবং অনুপম। এখান থেকে তোমাকে একটা প্রশ্ন করতে পারে যে অপরিচিতা গল্পের কেন্দ্রীয় চরিত্র কোনটি। হয়তোবা কল্যাণী দিবে, নয়তোবা অনুপম দিবে। পাশাপাশি তোমাকে হয়তোবা অনুপমের মামা দিতে পারে, অনুপমের মা দিতে পারে, হরিশ দিতে পারে। এছাড়া বিভিন্ন গল্প থেকে আবার ওই যে আহ্লাদিকে আনতে পারে, মাসি পিসিকে আনতে পারে, বিভিন্ন আনতে পারে। তো এটা মনে রাখবা, অপরিচিতা গল্পের কেন্দ্রীয় চরিত্র দুটি, কল্যাণী এবং অনুপম। এছাড়া এই অপরিচিতা ছোট গল্পটি প্রথম প্রকাশিত হয়েছিল সবুজ পত্র পত্রিকায়। এই সবুজ পত্র পত্রিকা কার সম্পাদিত? এটা হচ্ছে প্রমোদ চৌধুরী সম্পাদিত। প্রমোদ চৌধুরী সম্পাদিত একটি মাসিক পত্রিকা যা, এবং অপরিচিতা গল্পটি 1914 সালে প্রথম প্রকাশিত হয়। তো এভাবে জানবা যে অপরিচিতা গল্পটি সর্বপ্রথম প্রকাশিত হয় সবুজ পত্র পত্রিকায়, সর্বপ্রথম প্রকাশিত হয় সবুজ পত্র পত্রিকায়। এবং এটি কার লেখা? প্রমোদ চৌধুরী। প্রমোদ চৌধুরী। এবং এটি সর্বপ্রথম প্রকাশিত হয় কত সালে? 1914 সালে। মনে রাখবা, 14 মনে রাখলেই হয়েছে, এর বেশি কিছু লাগবে না। তারপরে যদি আমরা একটু দেখি, এই অপরিচিতা গল্পের মূল বাণী, মর্মবাণী বা উপজীব, মানে এই গল্পের মূল বিষয়টা কি, এটাই বলা হয়েছে যৌতুক প্রথার বিরুদ্ধে সম্মিলিত প্রতিরোধ। যৌতুক প্রথার বিরুদ্ধে সম্মিলিত প্রতিরোধ এখানে বোঝানো হয়েছে, নারী এবং পুরুষ সম্মিলিত প্রতিরোধ। এই গল্প, অপরিচিতা গল্পের মূল বিষয়টাই কিন্তু যৌতুক নিয়ে সবকিছু গঠিত হয়েছে। এরপর অপরিচিতা মনস্তাপে ভেঙে পড়া এক ব্যক্তিত্বহীন যুবক। ব্যক্তিত্বহীন যুবকটা কে? এই ব্যক্তিত্বহীন যুবকটা হচ্ছে আমাদের এই যে অনুপম। ব্যক্তিত্বহীন যুবকটা কে? অনুপম। স্বীকারোক্তির গল্প, মানে এই স্বীকারোক্তি, ব্যক্তিত্বহীন, এই গল্পটা কিন্তু অনুপমের মুখে পুরোটা বর্ণনা হয়েছে। তাই অনুপম যেহেতু এই গল্পটা বলছে, তিনি কথক, তিনি প্রধান চরিত্র, তাই এই গল্পকে কিন্তু বলা হয় উত্তম পুরুষের জবানিতে রচিত একটি গল্প। তার পাঙ্খ ললনের অকট কথামালা, এটা দেখার তো বিষয় না। এই লাইনটা মনে রাখবা যে
মূল বাণী, মর্মবাণী বা উপজীব্য বিষয় হচ্ছে যৌতুক প্রথার বিরুদ্ধে সম্মিলিত প্রতিরোধ। যৌতুক প্রথার বিরুদ্ধে সম্মিলিত প্রতিরোধ। এবং এই অপরিচিত গল্পটি সর্বপ্রথম গ্রন্থভুক্ত হয় রবীন্দ্রনাথ ঠাকুরের গল্প সপ্তক এবং পরবর্তীতে সংকলন করা হয় গল্পগুচ্ছ তৃতীয় খণ্ড। গল্পগুচ্ছ তৃতীয় খণ্ড। তো এটা যেভাবে মনে রাখবে যে অপরিচিতা গল্প সপ্তক প্রথমে, দ্বিতীয়তে পরবর্তীতে এটা গল্পগুচ্ছ তৃতীয় খণ্ডে সংকলন করা হয়। এরপরে আমরা যদি দেখি কল্যাণীর বাবা সম্পর্কে, শম্ভুনাথ বাবু। কল্যাণীর বাবাকে শম্ভুনাথ বাবু, তিনি পেশায় ছিলেন একজন ডাক্তার এবং শম্ভুনাথ বাবুর বন্ধু উকিল। আমরা কিন্তু এই দুজনকে দেখতে পাই যখন বিয়ে বাড়িতে যায়, তখন শম্ভুনাথ বাবুর সাথে যিনি সহায়তা করেন তিনি ছিলেন শম্ভুনাথ বাবুর বন্ধু, পেশায় ছিলেন উকিল। এরপরে গল্পের কথক, এই গল্পের কথক হলো অনুপম। গল্পের কথক কে? অনুপম। এই অনুপমের বিয়ের সময় বয়স ছিল 23 বছর এবং বর্তমান বয়স মানে 27 বছর। বর্তমান বয়স কোনটা? আমরা যখন অপরিচিতা গল্পটা শুরু হয় তখন দেখতে পারি যে যেভাবে শুরু হয়েছিল, মানে যখন অনুপম এই গল্পটা বলছিল তখন তার বয়স ছিল 27 বছর। এরপরে আমরা একটু দেখি কল্যাণী সম্পর্কে। কল্যাণীর সম্পর্কে 3টা জিনিস পড়া: গতি সহজ, দীপ্তি নির্মল এবং সৌন্দর্যের সূচিতা অপূর্ব। গতি সহজ, দীপ্তি নির্মল এবং সৌন্দর্যের সূচিতা অপূর্ব। এই 3টা লাইন মনে রাখবে। এটা থেকে কিন্তু প্রায় এমসিকিউ আসে যে গতি সহজ, দীপ্তি নির্মল এবং সৌন্দর্যের সূচিতা অপূর্ব এটা কার সম্পর্কে বলা হয়েছে? তখন তুমি যেটা উত্তর করবা এটা কল্যাণী সম্পর্কে বলা হয়েছে। এরপর এখানে কিছু উপকরণের নাম আছে, যেমন তামাক, গুড়গুড়ি। আমরা তো জানি দেবদেবী অন্নপূর্ণা, গজানন, সরস্বতী এবং লক্ষ্মীর কথা উল্লেখ আছে। তাছাড়া স্থান কলিকাতা, কানপুর, কন্যগড়, হাওড়া, এই 4টি স্থানের কথা উল্লেখ আছে। এছাড়াও আরও স্থান আছে। ফুল যেমন শিমুল ফুল, বকুল ফুল, পদ্ম, রজনীগন্ধা। রজনীগন্ধার সাথে কিন্তু অপরিচিতের উচ্চতাকে তুলনা করেছিল কে? অপরিচিতের উচ্চতাকে রজনীগন্ধার সাথে তুলনা করেছিল এই অনুপম। এরপর যদি আমরা প্রাণী আছে ভ্রমর কথা, প্রজাপতি, হস্তি, সাপ, রাজহাঁস। রং কি আছে? কালো, সাদা, সবুজ। এগুলো এতটা ইম্পর্টেন্ট না। ঋতুর কথাটা মনে রাখবা যে একটি ঋতুর কথা বলা হয়েছিল, সেটা হচ্ছে বসন্ত ঋতু। একটি ঋতুর কথা বলা হয়েছে, সেটা হচ্ছে বসন্ত ঋতু। আমাদের পরবর্তী স্লাইডে আমরা মূলত কিছু ক্যারেক্টার নিয়ে আলোচনা করব। আমরা যদি দেখি অপরিচিত গল্পে যদি আমরা সৃজনশীল দেখি, সৃজনশীল কিন্তু উদ্দীপকের সাথে বলে কোন চরিত্রের মিল আছে। এটা কি অনুপমের সাথে মিল, এটা কি কল্যাণীর সাথে মিল, এটা কি হরিশের সাথে, বা এটসেট্রা বিভিন্ন কিছু থাকে। তো আমরা সৃজনশীল লেখার জন্য অবশ্যই আমাদেরকে চরিত্রের যে বিষয়গুলো থাকে এই চরিত্রের এই বিষয়গুলোকে অবশ্যই ভালোভাবে আয়ত্তে থাকতে হবে বা আমাদেরকে জানা থাকতে হবে। তার জন্য আমরা যদি দেখি অপরিচিত গল্পের প্রধান চরিত্র আমরা কি পড়েছিলাম? অনুপম এবং কল্যাণী। তো অনুপম সম্পর্কে আমরা দেখি গল্পে কি বলা আছে। অপরিচিত গল্পে অন্যতম প্রধান চরিত্র হচ্ছে অনুপম। সে এই গল্পের কথক। কে এই গল্পের কথক? অনুপম নিজে। গল্পের কথক কে? অনুপম নিজে। গল্পের কথক অনুপম নিজে। তাই কিন্তু এই গল্পটিকে বলা হয়েছে উত্তম পুরুষের জবানিতে রচনা করা হয়েছে। উত্তম পুরুষের জবানিতে রচিত বলতে মূলত কি বোঝানো হয়? যখন গল্পের প্রধান চরিত্র বা কথক নিজ জবানিতে নিজের সকল ঘটনা বলে, এটাকে মূলত উত্তম চরিত্রের রচিত গল্প বা যেটাকে বলা হয়। এই গল্পের কথক তো আমরা দেখলাম বয়স হচ্ছে 27 বছর এবং MA পাস। অনুপম কি পাস? MA পাস। অনুপম MA পাস। কি হলো এটা? অনুপম কি পাস? মূলত MA পাস, ঠিক আছে। আর অনুপমের বয়স ছিল 27। বিয়ের সময় অনুপমের বয়স ছিল 23 বছর, আমরা যেটা আগে দেখেছি। আর যখন অনুপম এই গল্পটা বলে আমাদেরকে বা আমরা যে গল্পটা পড়ি সেটা যখন সে বলে তার তখন বয়স ছিল 27 বছর বয়স। এই দুইটা জিনিস মনে রাখবা। বিয়ের সময় অনুপমের বয়স ছিল 23 আর যখন গল্প বলে তখন তার বয়স ছিল 27। এরপর আমরা যদি দেখি বিয়ে ঠিক হওয়ার সময় তার বয়স ছিল 23। এই যে আমরা এখন যেটা দেখলাম, বিয়ের সময় তার বয়স ছিল 23, গল্প বলার সময় তার বয়স ছিল 27 বছর। গল্পের শুরুতে আমরা তাকে গুণহীন, ব্যক্তিত্বহীন ভূমিকায় দেখি, যে কিনা শিক্ষিত যুবক হয়েও পরিবারতন্ত্রের গণ্ডিতে আবদ্ধ। এই ব্যক্তিত্বহীন তার যে মনোভাব তা প্রকাশ পেয়েছে যখন তাকে জিজ্ঞেস করা হয় যে কন্যার গহনা পরখ করে দেখা হবে কিনা। তখন কিন্তু সে বলেছিল এই ব্যাপারে আমার পুরোটাই অনধিকার চর্চা, এটা মামা দেখবে। তো এই
এই মামাকে দেখাতে গিয়ে সে কিন্তু তার ব্যক্তিত্বহীন পরিচয়টা আমাদের সামনে তুলে ধরেছে। তারপর যদি দেখি নিজের বিয়ের ক্ষেত্রেও তার মতামত গুরুত্ব পায়নি। এই যে নিজের বিয়ের ক্ষেত্রেও তার মতামত গুরুত্ব পায়নি। সে MA পাস শিক্ষিত যুবক, কিন্তু নিজের বিয়ের সময় কিন্তু তার মতামতের কোনো গুরুত্ব পায়নি, কারণ সে সবসময় একটা জিনিস ভাবতো যে যা বুঝবে আমার মামা বুঝবে। কারণ আমরা একটা গল্পের একটা লাইনে দেখতে পাই যে আমার ভাগ্য দেবতার এজেন্টকে মামা, এটা কে বলছিল? অনুপম। অনুপমের ভাগ্য দেবতার এজেন্ট তার মামা। এরপরে বিয়ের দিন মামার অন্যায় কাজকে সে চোখ বুজে মেনে নিয়েছে। মামার ইচ্ছার বিরুদ্ধে দাঁড়িয়ে কোনো সিদ্ধান্ত সে নিতে পারেনি। বিয়ের আসরে সে মামার অন্যায়ের প্রতিবাদ না করে ব্যক্তিত্বহীনতার পরিচয় দেয়। মা আর মামা দুজন অনুপমের অভিভাবক। অনুপমের অভিভাবক কে? মা আর মামা দুজন। অনুপমের অভিভাবক মা আর মামা দুজন। বিয়ের আসরে হবু স্ত্রীর গা থেকে গহনা খুলে পরীক্ষা করার মতো ঘৃণ্য বিষয়ে সে কোনো প্রতিবাদ করতে পারেনি। এমনকি তার মামার অপমানের কারণেও তার ব্যক্তিত্বহীনতার কনের বাবা শম্ভুনাথ তাকে বিয়ের আসর থেকে ফিরিয়ে দিয়েছে। ব্যক্তিত্বহীনতার কারণে, এই লাইনটা একটু মনে রাখবা, যে ব্যক্তিত্বহীনতার কারণে কিন্তু কন্যার বাবা শম্ভুনাথ তাকে বিয়ের আসর থেকে ফিরিয়ে দিয়েছে। অর্থাৎ আমরা যেটা দেখি যে যখন কোনো কন্যার বিয়ে হয় না তখন তাকে বলা হয় যে পুরাতন যে একটা ধারা রয়েছে যে সে লগ্নভ্রষ্টা। কিন্তু আমরা যদি এখানে একটু লক্ষ্য করি যে অনুপমকে কিন্তু কল্যাণীর বাবা শম্ভুনাথ বাবু লগ্নভ্রষ্টা করে দিয়েছে। এটা কিন্তু খুবই হাস্যকর বিষয় যে সে কিন্তু একটা লাইনে বলেছিল যে গোটা বাংলায় মনে হয় আমি একমাত্র পুরুষ যাকে কন্যার বাবা ফিরিয়ে দিয়েছে। তো অনুপমকে শম্ভুনাথ বাবু কিন্তু কি করেছে? লগ্নভ্রষ্টা করে দিয়েছে, অর্থাৎ বিয়ে বাড়ি থেকে ফিরিয়ে দিছে। ক্রমে তার মাঝে চেতনার বিকাশ ঘটায়। গল্পের শেষের দিকে আমরা তাকে ক্রমে ইতিবাচক হয়ে উঠেছি। ইতিবাচকটা কখন হয়ে ওঠে? তাই সে অনুপম কিন্তু প্রথমে বিয়ের সময় কিন্তু ব্যক্তিত্বহীনতার পরিচয় দেয়। পরবর্তীতে যখন ওই যে ট্রেনের মধ্যে কল্যাণীর সাথে দেখা হয় তখন কিন্তু তার কল্যাণের প্রতি আবার একটা আবেগ জাগ্রত হয়, বা তার কিন্তু আবেগ চলমান ছিলই। তো এই বিয়ে ট্রেনের ঘটনার পর থেকে আমরা দেখি অনুপম কিন্তু তার মা এবং মামাকে ছেড়ে চলে যায় কল্যাণীর বাবার কাছে, যেন সে আবার বিয়ে করতে চায়। তো এইখানে কিন্তু আমরা দেখতে পাই ব্যক্তিত্বহীনতা থেকে, আমরা যে দেখি ব্যক্তিত্বহীন থেকে সে কিন্তু ইতিবাচক একটা রূপ ধারণ করে। তা কখন? শেষ দিকে। শুরুতে থাকে ব্যক্তিত্বহীন, শেষ দিকে হয়ে যায় একটা ইতিবাচক রূপ তার মধ্যে চলে আসে। তো এই স্লাইডটা তোমরা বুঝতে পারছো কিনা আমাকে একটু ভাইকে একটু জানাও। পরের স্লাইডটা যদি নিজের নিষ্ফল জীবনকে বোঝাতে অনুপম ব্যবহার করেছে ফুলের মতো গুটি। অনুপম নিজের নিষ্ফল জীবনকে নিজে ব্যবহার করেছে কি হিসেবে? ফুলের মতো গুটির সাথে। অনুপম নিজের জীবনকে নিজে গুটির সাথে তুলনা করেছে। এরপর অনুপমের হৃদয়ের গোপন কথা প্রকাশ পেয়েছে তরু মর্মরে। অনুপমের হৃদয়ের গোপন কথা প্রকাশ পেয়েছে তরু মর্মরে। এই লাইনটা মনে রাখবা। অনুপমের হৃদয়ের গোপন কথা কিভাবে প্রকাশ পেয়েছে? তরু মর্মরে। অপরিচিত গল্পে বকুল বনের নবপল্লব রাশি দ্বারা বোঝানো হয়েছে কি? অনুপমের মনের অবস্থা। নবপল্লব রাশি বলতে মূলত নতুন, নব শব্দের অর্থ হচ্ছে নতুন, পল্লব অর্থ আমরা জানি কি? পাতা, আর রাশি হচ্ছে সমষ্টি। বকুল বনে যখন নতুন পাতা ফুটে তখন কিন্তু একটা নতুন একটা ভালো লাগা কাজ করে, বা একটা সৌন্দর্য কাজ করে, বা একটা যে আবেগ একটা জাগ্রত সেটাকে বোঝায়। এটাকে কিন্তু একটু প্রতীকীভাবে বোঝানো হয়েছে অনুপমের মনের অবস্থা। তো এই লাইনটা মনে রাখবা যে অপরিচিত গল্পে বকুল বনের নবপল্লব রাশির দ্বারা বোঝানো হয়েছে অনুপমের মনের অবস্থা। তারপরে অনুপম যখন বিবাহ বাড়িতে গিয়ে উঠিল তখন নিজেকে কল্পনা করেছিল গহনার দোকানের সঙ্গে। অনুপম বিবাহ বাড়িতে যাওয়ার সময় নিজেকে কি হিসাবে কল্পনা করেছিল? গহনার দোকানের সঙ্গে। কারণ আমরা গল্পে দেখতে পাই যে অনুপমকে এত গহনা দিয়ে সাজিয়েছিল যে তখন কিন্তু সে বলেছিল সে নিজেকে একটা গহনার দোকানের মতো মনে করছে, মানে এত পরিমাণ গহনা তার গায়ে দিয়েছিল। এটা মূলত করা হয়েছিল তাদের নিজস্ব একটা আভিজাত্য দেখানোর জন্য। অনুপম বিবাহ যাত্রার পথে ছিল মত্ত হস্তি। অনুপমের বিবাহের যাত্রার পথে কি ছিল? হস্তি, মানে অনুপম হাতিতে চড়ে গিয়েছিল। অনুপমের মন পুলকের আবেশে ভরিয়া গিয়েছে কল্যাণী বিয়ে করিবে না কথাটি শুনিয়া। অনুপমের মন পুলকের আবেশে ভরিয়া গেছিল কেন? কল্যাণী বিবাহ করিবে না কথাটি শুনিয়া। এরপর দেখা হয় সেই কণ্ঠশুনি, যখন সুবিধা পাই কিছু তার কাজ করিয়া দিই, আর মন বলে এই তো জায়গা পেয়েছি। এই কথাটি কিন্তু আমরা শেষ দিকে দেখতে পাই, গল্পের একদম শেষ দিকে পাই। এই গল্পটি কে বলেছিল? অনুপম যখন তার তার মা বা তার মামাকে ছেড়ে শম্ভুনাথ বাবুর কাছে আবার পুনরায় বিয়ের প্রস্তাব নিয়ে যায়, তখন কিন্তু কল্যাণী বলে যে সে মাতৃ আজ্ঞা নিয়েছে
দিয়েছে, সে বিয়ে করবে না, কারণ সে নারী শিক্ষার ব্রত গ্রহণ করছে। আর তারই প্রেক্ষিতে কিন্তু সে শেষ দিকে এটা বলে যে কণ্ঠ শুনে সুবিধা পাই, কিছু তার কাজ করিয়া দিই। এই লাইনটা মূলত অনুপম বলেছিল গল্পের শেষ দিকে। ওসব কথায় আমার সম্পূর্ণ অনধিকার চর্চা, এই যে এই কথাটার দ্বারাই মূলত অনুপমের কি প্রকাশ পেয়েছে বলতো ভাইয়া? এই কথাটার মাধ্যমে ব্যক্তিত্বহীনতার পরিচয় পাওয়া যায়। ব্যক্তিত্বহীনতা, এই কথাটার মাধ্যমে কি পাওয়া যায়? ব্যক্তিত্বহীনতার পরিচয় পাওয়া যায়। তোমাদের এমসিকিউতে আসতে পারে ওসব কথায় আমার সম্পূর্ণ অনধিকার চর্চা, এই কথাটি দ্বারা মূলত কি বোঝানো হয়েছে? তখন দেখবে একটা অপশনে থাকতে পারে ব্যক্তিত্বহীনতা। এই কথাটা মূলত বলেছিল অনুপম যখন অনুপমের মামা শম্ভুনাথ বাবুকে গহনা চেক করতে চেয়েছিল যখন, তখন কিন্তু অনুপমকে ডেকে আনা হয় এবং তাকে জিজ্ঞেস করা হয় গহনা কি চেক করবে কিনা, কিন্তু তখনই মূলত অনুপম বলছিল যে এ বিষয়ে আমার সম্পূর্ণ অনধিকার চর্চা, মানে সে এই বিষয়ে কিছু বলতেই চায় না। তার এই সব কিছু কার উপরে ন্যস্ত ছিল? মামার উপরে। আর এই কথাটার মাধ্যমে তার ব্যক্তিত্বহীনতার পরিচয় আমরা দেখতে পাই। অনুপমের পিতা প্রচুর টাকা রোজগার করেছিল কি করে? ওকালতি করে। তো অনুপমের বাবার পেশা কি ছিল? ওকালতি, মানে অনুপমের বাবা ছিল একজন উকিল। আজ আমার বয়স 27 মাত্র, উক্তিটি অনুপমের আমরা দেখতে পাই যে অনুপমের বিয়ের সময় বয়স ছিল 23 এবং যখন গল্পটি বলে তখন তার বয়স ছিল কত? 27। বিয়ের সময় 23, গল্পটি যখন বলে তখন ছিল 27। এই কথাটা মনে রাখবো সবসময়। ছেলেবেলায় আমার সুন্দর চেহারা লইয়া পণ্ডিত মশাই আমাকে শিমুল ফুল এবং মাকাল ফলের সহিত তুলনা করতে। পণ্ডিত মশাই অনুপমকে নিয়ে কি হিসেবে তুলনা করত? শিমুল ফুল এবং মাকাল ফল। আমরা জানি শিমুল ফুল এবং মাকাল ফল হলো এমন জিনিস, আসলে এটা মূলত কোনো কাজে আসে না। মাকাল ফল দেখতে সুন্দর, বাহ্যিকভাবে সুন্দর, শিমুল ফুলও দেখতে বাহ্যিকভাবে সুন্দর, কিন্তু প্রকৃতপক্ষে এদের কোনো কাজই নেই। এদের ভিতর বলতে এদের মানে ওরকম কোনো অকার্যকর যে জিনিস বোঝে আর কি। তাই পণ্ডিত মশাই অনুপমকে একটু ব্যঙ্গার্থে কি শিমুল ফুল এবং মাকাল ফলের সাথে তুলনা করত। আজও আমাকে দেখিলে মনে হইবে আমি অন্নপূর্ণার কোলে গজাননের ছোট ভাইটি কার্তিক। অনুপম নিজেকে কি হিসেবে তুলনা করেছে? প্রথম তুলনা করছে কি? গুটি হিসেবে, ফলের মতো গুটি হিসেবে। দ্বিতীয়তে সে তুলনা করছে অন্নপূর্ণার কোলে গজাননের ছোট ভাই। গজাননের ছোট ভাই কে? কার্তিক। গজাননের ছোট ভাই কার্তিকের সাথে তাকে তুলনা করেছে। সে নিজেকে নিজে কার্তিকের সাথে তুলনা করছে। অন্নপূর্ণা মূলত বোঝানো হয় দেবী দুর্গাকে, এবং দেবী দুর্গার দুইজন পুত্র গজানন এবং কার্তিক, আমি যদি ভুল না হয়ে থাকি। এই কার্তিকের সাথে মূলত অনুপম নিজেকে তুলনা করছে। এরপরের স্লাইডে যদি আমরা একটু যাই, কন্যার পিতা মাত্র স্বীকার করিবেন আমি সৎ পাত্র। উক্তিটি কার? অনুপমের। কন্যা পিতা মাত্র স্বীকার করবেন আমি সৎ পাত্র। অনুপম এই কথাটি বলার উদ্দেশ্য ছিল, কারণ অনুপম, পরের লাইনটা আমি বলি, কারণ আমি তামাকটুকু খাই না। তামাকটুকু খাই না, তাই কন্যার পিতামাত্র স্বীকার করিবেন যে আমি সৎ পাত্র। তো অনুপম এটা নিজেকে একটু ফুটিয়ে তোলার জন্য বলছে। আমার বন্ধু হরিশ কানপুরে কাজ করে। হরিশ কোথায় কাজ করে? কানপুরে। হরিশ কানপুরে কাজ করে। উক্তিটি অনুপমের। এটা তো আমরা জানি অনুপমই বলবে যে আমার বন্ধু হরিশ কানপুরে কাজ করে। আমার ভাগ্যে প্রজাপতির সঙ্গে পঞ্চস্বরে কোনো বিরোধ নাই। এই কথাটির মাধ্যমে বলা যায় প্রজাপতি, যদি আমরা হিন্দু ধর্মাবলম্বী যারা আমার পরিচিত আছে তারা অবশ্যই জানবে যে প্রজাপতি মূলত হিন্দুরা মানে তাদের বিয়ের দেবতা। তার মানে তার এই অনুপম ভাবতো যে সে যেহেতু সৎপাত্র, সুদর্শন, শিক্ষিত, সুতরাং তার সাথে পঞ্চস্বরের কোনো বিরোধ থাকবে না, মানে তার বিয়ে হবেই হবে। চিরকাল গলার স্বর আমার কাছে সবচেয়ে বড় সত্য। এই লাইনটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। তোমরা এই লাইনটা নোট করে রাখবা যে চিরকাল অনুপমের কাছে কি সবচেয়ে বড় সত্য? এটা হচ্ছে গলার স্বর। এই লাইনটা কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় 2 বার এসেছে। আমাদের সময় এসেছে এবং আমাদের 2 বছর আগে একবার এসেছিল। অনুপমের কাছে সবচেয়ে বড় সত্য কি? গলার স্বর। অনুপমের কাছে সবচেয়ে বড় সত্য গলার স্বর। অনুপমের মতে মানুষের মধ্যে যা অন্তরতম অনির্বাচনীয় তা হচ্ছে কণ্ঠস্বর। অন্তরতম এবং অনির্বাচনীয় কি? অনির্বাচনীয় বলতে যা অদ্বিতীয় বা অতুলনীয় বিষয় বোঝায়, সেটা হচ্ছে কণ্ঠস্বর। অনুপমের কাছে যা অন্তরতম অনির্বাচনীয় তা হচ্ছে কণ্ঠস্বর। আর চিরকাল বড় সত্য হচ্ছে গলার স্বর।
এটা মনে রাখবা। ইহার গতি সহজ, এই যে গতি সহজ, দীপ্তি নির্মল, সৌন্দর্যের সূচিত অপূর্ব, ইহার কোনো জায়গায় কোনো জরিমা নেই। উক্তিটি কে করছে? অনুপম। কার সম্পর্কে করছে? আমরা কিন্তু দেখেছি যে এটা কিন্তু কল্যাণীর সম্পর্কে করা হয়েছে, যে ইহার গতি সহজ, দীপ্তি নির্মল এবং সৌন্দর্যের সূচিতা অপূর্ব। কার সম্পর্কে বলছে? কল্যাণীর সম্পর্কে। কে বলছে? অনুপম বলছে। এটা মনে রাখবা। সে যে যাত্রীর অন্ধকারে, এটা এতটা ইম্পর্টেন্ট না, কেবল সেই এক রাত্রি অজানা কণ্ঠের মধুর সুরের আসা জায়গা আছে। অনুপম এটা কিন্তু কল্পনা করছিল, সে যখন তার মাকে নিয়ে তীর্থযাত্রা যায়, সে রাতে যখন গাড়িতে ছিল, তখন কিন্তু সে বিভিন্ন কিছু কল্পনা করছিল, যে ও হয়তো বা সে প্রতি সন্ধ্যায় তার কথা, অনুপমের কথা কল্যাণী মনে করে। এই তখনই একটা লাইন ছিল যে কেবল সেই এক রাত্রি অজানা কণ্ঠের মধুর সুরের আসা জায়গা আছে। ওগো অপরিচিতা, তোমার পরিচয় শেষ হইল না, শেষ হইবে না, কিন্তু ভাগ্য আমার ভালো, এই তো আমি জায়গা পাইয়াছি। এটা কিন্তু আমরা শেষ দিকে একবারে দেখতে পাই। তো এই অনুপম সম্পর্কে তোমরা বুঝেছো কিনা আমাকে একটু জানাও। একটা এমসিকিউ আছে, এখন দেখি তোমরা কতটুকু বুঝতে পারছো। এতক্ষণ আমি যা বললাম তার থেকে কিন্তু এই এমসিকিউটা, ছেলেবেলায় অনুপমের চেহারা নিয়ে বিদ্রুপ করার সময় পণ্ডিত মশাই বিদ্রুপ যখন করতো, কোন দুটি ফুল ও ফলের সাথে তুলনা করা? একটু এই আনসারটা তোমরা কমেন্টে অবশ্যই পারতে হবে, কারণ আমি কিন্তু এটা খুব সুন্দরভাবে বুঝিয়েছি। পণ্ডিত মশাই অনুপমকে কিসের সাথে তুলনা করে মূলত বিদ্রুপ করতো? আমাকে একটু এই আনসারটা জানাও। সো আনসারটা হবে শিমুল ফুল ও মাকাল ফল। এটা কে বলছিল? পণ্ডিত মশাই বিদ্রুপ করতো শিমুল ফুল ও মাকাল ফলের সাথে। আর অনুপম নিজেকে তুলনা করছিল কিসের সাথে? গুটির সাথে। গুটি এবং কার্তিকের সাথে, এই দুইটা বিষয়ে অনুপম নিজেকে নিজে তুলনা করছিল। এটা মনে রাখবো। এরপরে আমরা যদি দেখি, প্রমাণ হয়ে গেছে আমি কেহই নই, এই উক্তিটি কার? এই প্রশ্নটা অবশ্যই পারার কথা, আমি একটু আগে দেখেছি। তো এই প্রশ্নের উত্তরটা কি হবে একটু তোমরা কমেন্টে জানাও। প্রমাণ হয়ে গেছে আমি কেহই নই, উক্তিটি কার? তো তোমরা সবাই সঠিক, এটা অনুপম সম্পর্কে। আমরা জানি কল্যাণী সম্পর্কে এখানে কিছু নয়। প্রমাণ হয়ে গেছে আমি কেহই নই, এই কথাটা কখন বলছিল? এই যে যখন বিয়ে ভেঙে যায় তখনই মূলত এই কথাটা সে বলে। আর মাসি আর আলাদি, এই দুইটা কিন্তু আমরা জানি কোন গল্পের বলো তো? মাসি পিসি গল্পের। এই দুইটা কোন গল্পের? মাসি পিসি গল্পের। অপরিচিতা গল্পের প্রধান চরিত্র, অন্যতম প্রধান চরিত্র কে? কল্যাণী। এই গল্পটির প্রধান চরিত্র আমরা আগে জেনেছি যে দুজন, প্রথম হলো অনুপম, দ্বিতীয় হলো কল্যাণী। অপরিচিতা মূলত এখানে কল্যাণী। অপরিচিতা মূলত কার সম্পর্কে? কল্যাণী। সে শম্ভুনাথ সেনের একমাত্র কন্যা, কল্যাণী। কল্যাণী শিক্ষিত, সহজ সরল গ্রামাঞ্চল চিত্রের অধিকারী, প্রাণচঞ্চল চিত্রের অধিকারী। সে অমানবিক যৌতুক প্রথার শিকার। কে যৌতুক প্রথার শিকার? কখনো যদি এমসিকিউতে আসে কোন গল্পে যৌতুক প্রথা সম্পর্কে বলা হয়েছে, তখন উত্তর কি হবে? অপরিচিতা গল্পে। কে যৌতুক প্রথার শিকার হয়েছে? সেটা হবে কল্যাণী। যৌতুক প্রথার শিকার কে? কল্যাণী। কোন গল্পে? অপরিচিতা গল্পে। যৌতুকের কারণে তার বিয়ে ভেঙে যায়। যৌতুকের কারণ আরো একটি কারণ, সেটা হচ্ছে তার মামার অতিরিক্ত বোঝার কারণ আর কি। তার মামা যে একটা লোভী ছিল, এই লোভের কারণে বিয়েটা ভেঙে যায়। কল্যাণীর স্বতন্ত্র ভাবনা, দর্শন ও আচরণের সমাজে গেড়ে বসা ঘৃণিত যৌতুক প্রথার বিরুদ্ধে প্রতিবাদী মানসিকতা পরিচয় পাওয়া যায়। তো কল্যাণীর স্বতন্ত্র ভাবনা, স্বতন্ত্র মানে নিজস্ব দর্শন, আচরণের সমাজে গেড়ে বসা ঘৃণিত যৌতুক প্রথার বিরুদ্ধে প্রতিবাদী মানসিকতা। এই প্রতিবাদী মানসিকতার মাধ্যমেই মূলত পরিচয় পাওয়া যায়। কল্যাণীর কি পরিচয় পাওয়া যায়? যৌতুক প্রথার বিরুদ্ধে প্রতিবাদী মানসিকতার পরিচয় পাওয়া যায়। কল্যাণী অন্যায়ের সাথে আপোষহীন এক মানবীয় ব্যক্তিত্বের অধিকারী। গল্পে আমরা তাকে দৃঢ়চেতা, পরোপকারী, শিক্ষিকা, প্রতিবাদী, ত্যাগী ও দেশমাতৃকার সেবিকা রূপে দেখতে পাই। দেশমাতৃকার সেবিকা রূপে আমরা তাকে দেখতে পাই কিভাবে? যখন সে নারী শিক্ষার ব্রত গ্রহণ করে। কি শিক্ষা? নারী শিক্ষার ব্রত গ্রহণ করে সে, তাই তাকে বলা হয়েছে ত্যাগী, দেশমাতৃকার সেবিকা রূপে তাকে দেখতে পাই গল্পে। পরের স্লাইডটা যদি আমরা দেখি, বিয়ের সময় তার বয়স ছিল 15। বিয়ের সময় কল্যাণীর বয়স ছিল কত? 15, এবং তার বর্তমান বয়স
19। এই দুজনের বয়স কিন্তু খুবই ইম্পর্টেন্ট, অনুপম এবং কল্যাণী। অনুপমের বিয়ের সময় বয়স ছিল, এই যে অনুপমের বিয়ের সময় বয়স ছিল 23, যখন গল্প বলে তখন বয়স ছিল 27। ঠিক একইভাবে এই যে কল্যাণীর বানান ভুল হতে পারে, কল্যাণীর বিয়ের সময় বয়স ছিল 15, বর্তমান বয়স হলো 19। এই বিষয়টা মনে রাখবা, ঠিক আছে। এরপরে অপরিচিত গল্পে বলিষ্ঠ ব্যক্তিত্বের অধিকারী চরিত্র কল্যাণী কেমন চরিত্র? বলিষ্ঠ ব্যক্তিত্বের অধিকারী চরিত্র, এই লাইনটা মনে রাখবা। কল্যাণী কেমন চরিত্রের অধিকারী? বলিষ্ঠ ব্যক্তিত্বের অধিকারী, কিন্তু সে পণ করিয়াছে, বিবাহ করিবে না। পণ বলতে এটা শপথ করিয়াছে যে বিবাহ করিবে না। কে পণ করিয়াছে? কল্যাণী পণ করিয়াছে। অনুপমের কল্পনায় কল্যাণী চুল বাঁধতে ভুলে যায় কখন? অনুপম যখন কল্পনা করে যে তার বিরহে, যেহেতু বিয়ে হয়নি, মেয়ে তার বিরহে চুল বাঁধতে ভুলে যায়, তার ছবিটা দেখে, সুটকেস থেকে বের করে তার কল্যাণীর চুল এসে ছবির মধ্যে, এইসব বিষয়ে মানে ভুল ভ্রান্তি চিন্তা ভাবনা করতো। তো অনুপমের কল্পনায় কল্যাণী চুল বাঁধতে ভুলে যায় কখন? চুল বাঁধতে ভুলে যায় সন্ধ্যায়। এই বিষয়গুলো একটু মনে রাখবা। এই যে ক্ষুদ্র ক্ষুদ্র বিষয়, এগুলো থেকে কিন্তু এমসিকিউ আসবে। এরপর অনুপমের কল্পনায় কল্যাণীর অবস্থা অনাবৃষ্টি দিনে ফুলের কুড়িটির মতো। অনুপমের কল্পনায় কল্যাণীর অবস্থা কেমন? অনাবৃষ্টি ফুলের কুড়িটির মতো। অনুপম নিজেকে তুলনা করছে ফুলের গুটির সাথে, এবং কল্যাণীকে সে তুলনা করছে কিসের সাথে? ফুলের কুড়ির সাথে। কুড়ির মতো বিমর্ষ, মানে যেখানে কোনো অনাবৃষ্টি বা বৃষ্টির অভাবে কিন্তু গাছ, লতাপাতা ইত্যাদি মানে বেড়ে উঠতে পারে না, ঠিক সেভাবে মানে একটা দুর্ভিক্ষমূলক অবস্থাকে বোঝাইছে। শিগগিরই চলে আয়, এই গাড়িতে জায়গা আছে। উক্তিটি কে করেছিল? কল্যাণীকে। কার দিকে তাকিয়ে বলছিল? এই কথাটি মূলত বলছিল অনুপমের মায়ের দিকে তাকিয়ে। কল্যাণীর কণ্ঠস্বরকে অনুপম তুলনা করেছে কিসের সাথে? গানের সাথে। কল্যাণীর কণ্ঠস্বরকে অনুপম কিসের সাথে তুলনা করছে? গানের সঙ্গে। এই লাইনটা মনে রাখবা। অনুপমের চিরজীবনের গানের ধোঁয়া, কল্যাণীর জায়গা আছে। অনুপমের চিরজীবনের গানের ধোঁয়া কি? কল্যাণীর জায়গা আছে। আর একটা তথ্য তোমাদের জানিয়ে রাখা ভালো, কল্যাণীর কণ্ঠস্বরকে অনুপম তুলনা করছে কিসের সাথে? গানের সাথে। আর এই তথ্যটা একটু জেনে রাখো, কল্যাণীর যে উচ্চতা, কল্যাণীর উচ্চতাকে সে তুলনা করছে কিসের সাথে? রজনীগন্ধার সাথে। এই তথ্যটা জেনে রাখবা। কল্যাণীর কণ্ঠস্বরকে সে তুলনা করছে গানের সঙ্গে, এবং কল্যাণীর উচ্চতাকে সে তুলনা করছে রজনীগন্ধার সাথে। এই লাইনটা মনে রাখবা। এরপর এই গাড়ি আগে হইতে রিজার্ভ করা, এ কথা মিথ্যা। এটা কে বলছিল? কল্যাণী। কাদের উদ্দেশ্যে বলছিল? ইংরেজদের বলেছিল, যে ইংরেজদের বলে স্টেশন মাস্টারকে। সেই স্টেশন মাস্টারকে যখন আমরা দেখতে পাই যে সে এসে বলে এই টিকিটগুলো, এই সিটগুলো আগে থেকে বুক করা, তখন কিন্তু কল্যাণী বলে এটা ভুল, এই গাড়ি আগে হইতে রিজার্ভ করা, এ তো কথা মিথ্যা কথা। এরপর আমরা যদি দেখি আপনারা আমাদের গাড়িতে আসুন না, উক্তিটিকে সেকেন্ড ক্লাসের কামরা থেকে কল্যাণী কোন ক্লাসের কামরা ছিল? সেকেন্ড ক্লাসে। অনুপমের এই যে মায়ের প্রতি তাকিয়ে কিন্তু বলছিল, আমি যেটা এর আগে বললাম, মূলত তাকিয়ে কার দিকে তাকিয়ে বলছিল? অনুপমের মায়ের দিকে। আর অনুপমরা প্রথম টিকিট কেটেছিল কোন? ফার্স্ট ক্লাসে, কিন্তু ফার্স্ট ক্লাসে পরবর্তীতে জায়গা হয়নি। পরবর্তীতে সেকেন্ড ক্লাস থেকে কিন্তু কল্যাণী বলছিল যে আপনারা আমাদের গাড়িতে আসুন না, এখানে জায়গা আছে। তো কল্যাণী কোথায় ছিল? সেকেন্ড ক্লাসে। কানপুরে নামার সময় অপরিচিতার নাম পরিচয় জেনে অনুপমের মা চমকে উঠলেন। এই লাইনটাই কিন্তু এই গল্পের ছোট গল্পে, যে একটা ছোট গল্প যখন সার্থক হয়, ছোট গল্প বলতে আমরা কি বুঝি? একটা গল্প হঠাৎ শুরু হঠাৎ শেষ হয়ে যায়, মানে এটার কোনো পরিপূর্ণতা পায় না, বা একটা সমাপ্তি সুন্দরভাবে আমরা যে গল্প, নাটক বা যেখানে দেখি সমাপ্তি হয়, কিন্তু এটাতে কিন্তু ছোট গল্প কিন্তু হঠাৎ শেষ হয়ে যায়। একটা ভিতরে একটা জানার ইচ্ছা জাগ্রত হয় যে আসলে কি হয়েছিল, কি হয়নি, এগুলোকে মূলত ছোট গল্প বলা হয়। আর এই ছোট গল্প বলতে এখানে অপরিচিতা গল্পের সার্থক জায়গা ছিল এটা। কানপুরে নামার সময় অপরিচিতার যখন নাম এবং পরিচয় জানতে পারে, তখন কিন্তু অনুপমের মা এবং অনুপম স্তব্ধ হয়ে যায় যে এই মেয়ের সাথে তার বিয়ে হয়েছিল, এই মেয়ে তাদেরকে এতটুকু হেল্প করছিল। কল্যাণী মেয়েদের শিক্ষার ব্রত গ্রহণ করিয়াছে বিয়ে ভাঙার পর কল্যাণী কি গ্রহণ করেছিল? মেয়েদের শিক্ষার ব্রত। এরপরে কল্যাণী মেয়েদের, তারপরে বুঝলাম মাতৃভূমি আছে। মাতৃভূমি বলতে এখানে কি বুঝাইছে?
নারী শিক্ষার ব্রত, অর্থাৎ দেশমাতৃকার সেবায় সে নিজেকে নিয়োজিত করছিল। কল্যাণে মেয়েদের শিক্ষার ব্রত গ্রহণ করছিল, মানে দেশমাতৃকার সেবায় ব্রত গ্রহণ করছিল, নারী শিক্ষার ব্রত গ্রহণ করছিল। এরপর যদি আমরা যাই, কপালে তার চন্দন আঁকা, কপালে তার চন্দন আঁকা, গায়ে তার লাল শাড়ি, কার বর্ণনা বলো? কে বলছিল কপালে তার চন্দন আঁকা, গায়ে তার লাল শাড়ি? এই কথাটি কে বলছিল? কার বর্ণনা বলতে এখানে কার সম্পর্কে বলা হয়েছিল? সরি, কার বর্ণনা, কার সম্পর্কে বলা হয়েছিল? একটু ফার্স্ট আনসারটা দাও। অ্যান্ড ইউ অল আর কারেক্ট, কল্যাণী সম্পর্কে বলা হয়েছে। এর পরের প্রশ্নটা যদি আমরা দেখি, এই গাড়িতে জায়গা আছে, উক্তিটি কার? এটা তো না পারার কোনো কিছু নয়, এটা আমরাও জানি, তুমিও জানো। এই উত্তরটা, এই গাড়িতে জায়গা আছে, উক্তিটি কার? উক্তিটি হচ্ছে কল্যাণীর। তো এই পর্যন্ত বুঝতে পারছো কিনা আমাকে একটু জানাও। তো অনুপমের মামা সম্পর্কে, অনুপমের চেয়ে মাত্র 6 বছরের বড়। অনুপমের চেয়ে কত বছরের বড়? 6 বছরের বড়। তার মানে অনুপমের বিয়ের সময় যদি বয়স থাকে 23, তার মামার বয়স ছিল কত? 29। আর অনুপমের বর্তমান বয়স কত? 27। অনুপমের মামার বর্তমান বয়স কত? 33। এত কিছু জানা দরকার নেই, তুমি শুধু এতটুকু জানবা অনুপমের মামা অনুপমের চেয়ে কত বছরের বড়? 6 বছরের বড়। এরপর অনুপমের সংসারকে তিনি ফল্লুর বালুর মতো নিজের অন্তরে শুষে নিয়েছিল। আমরা ফল্লু নদী জানি, ভারতে একটি নদী, যেখানে মূলত এই যে নদী, মনে করে এটা নদী, এখানে বালু থাকে। এটা যখন বর্ষাকাল থাকে তখন পানি ভরপুর থাকে, আর যখন পানি শূন্যতা থাকে গ্রীষ্মকাল, তখন এই বালু দেখা যায়, উপরে দেখা যায় বালু, কিন্তু নিচে কিন্তু পানি থাকে। তো সে কিন্তু অনুপমের পরিবারটাকে ঠিক এভাবে ফল্লুর বালির মতো, ফল্লু নদীর মতো নিজের অন্তরে শুষে নিয়েছিল। এরপর ওকালতি পেশায় নিয়োজিত বাবার মৃত্যুর পর তার আসল অভিভাবক হয়ে ওঠে কে? মামা। তো বাবার মৃত্যুর পর অনুপমের আসল অভিভাবক হয়ে ওঠে কে? বাবা, সরি মামা। অনুপমের মামাকে অনুপমের আসল অভিভাবক হয়ে ওঠে কখন? অনুপমের বাবার মৃত্যুর পর। আর অনুপমের বাবা কি ছিলেন? উকিল ছিলেন, এটা মনে রাখবা। পুরো গল্পে আমরা তাকে অর্থলোভী, স্বার্থপর, হীন মানসিকতা সম্পন্ন, চতুর হিসাবে দেখতে পাই। সে কি ছিল? অর্থলোভী, স্বার্থপর, হীন মানসিকতা সম্পন্ন, চতুর হিসেবে দেখতে পাই। অনুপম কল্যাণীর বিয়ে ভাঙার জন্য অনুপমের মামাই সবচেয়ে বেশি দায়ী। সব সমস্যার নাটের গুরুকে অনুপমের মামা। বিয়ে ভাঙার জন্য যত সমস্যার মূল এই একজন ব্যক্তি ছিল, সেটা হচ্ছে অনুপমের মামা। তার বেশি বোঝার কারণে, তার লোভের কারণে একটা ছেলে, অসহায় ছেলে কিন্তু বিয়ে থেকে বঞ্চিত হয়, সে লগ্নভ্রষ্টা হয়েছিল। অনুপমের আসল অভিভাবক তার মামা। এই যে আমরা একটু আগে দেখলাম, অনুপমের আসল অভিভাবক কে? তার মামা। অনুপমের আসল অভিভাবক তার মামা। অনুপমের মামার অস্থিমজ্জা জড়িত। অস্থিমজ্জা বলতে, অস্থি মূলত, অস্থি শব্দের অর্থ হলো হাড়, আমাদের শরীরে যে হাড়গুড় থাকে হাড়। আর মজ্জা বলতে, মজ্জা হলো অস্থি, হাড়ের ভিতরে যে রক্ত চলাচলের যে জায়গা, এটাকে মূলত বোঝায়। তার প্রতি হাড়ে হাড়ে কি ছিল? মানে অস্থিমজ্জা জড়িত ছিল টাকার প্রতি আসক্তি। কার? অনুপমের মামার। অনুপমের মামার অস্থিমজ্জায় কি জড়িত ছিল? টাকার প্রতি আসক্তি। এরপর পৃথিবীতে অনুপমের ভাগ্য দেবতার প্রধান এজেন্ট, এই যে আমি বলছিলাম, পৃথিবীতে অনুপমের ভাগ্য দেবতার প্রধান এজেন্ট কে? অনুপমের মামা। এই লাইনটা মনে রাখবা, এই লাইনটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট এমসিকিউর জন্য। অনুপমের ভাগ্য দেবতার প্রধান এজেন্ট কে? তার মামা। অনুপমের মামার মতে কলিকাতার বাইরে পৃথিবীটা অন্তর্ভুক্ত আছে কি? আন্দামান দ্বীপপুঞ্জের মতো। আন্দামান দ্বীপ মূলত বঙ্গোপসাগরের একটি দ্বীপ। অনুপমের মামার মতে কলিকাতার বাইরের পৃথিবীটা অন্তর্ভুক্ত আছে আন্দামান দ্বীপের মতো। অনুপমের মামা সবসময় ভাবতো যে সে তার যে কলিকাতা, সেখান থেকে মূলত যেতে চায় না, এরকম আর কি। অনুপমের মামা মনে করে, মনে মনে খুশি হইলেন, কারণ বেহায়ের কোনো তেজ নাই। অনুপমের মামা যখন বেশি বেশি কথা বলতে লাগলো, নিজের দাম্ভিকতা, অহংকার, বিভিন্ন কিছু ফুটিয়ে তুলতেছিল তার কথার মাধ্যমে, তখন কিন্তু শম্ভুনাথ বাবু অর্থাৎ কল্যাণীর বাবা শান্তশিষ্টভাবে সব কথা শুনতেছিল এবং তিনি কিন্তু বেশি কথা বলে নাই। তাই অনুপমের মামা কি ভাবে? বেহাইয়ের কোনো তেজ নাই। এই লাইনটা মনে রাখবা। বিবাহ বাড়িতে ঢুকিয়া খুশি হইলেন না কে? অনুপমের মামা। বিবাহ বাড়িতে ঢুকিয়া খুশি হইলেন না কে? অনুপমের মামা।
লজ্জায় বিবাহ সম্বন্ধে কথা তুলতে পারেন না অনুপমের মামা। এটা কেন লজ্জায় বিবাহ সম্বন্ধে কথা তুলতে পারে না অনুপমের মামা? কারণ এর আগে কিন্তু শম্ভুনাথ বাবু বিয়ে দিবে না, মেয়ে তারা কন্যা সম্প্রদান করবে না বলে পণ করেছিল। তার জন্য পরবর্তীতে আর অনুপমের বিয়ে তারা দেখতে পারে না, কারণ তাদের মধ্যে একটা লজ্জাবোধ জাগ্রত হয় যে তাদেরকে একবার বিয়ে বাড়ি থেকে ভাগিয়ে দেওয়া হয়েছিল, পরবর্তীতে আবার কিভাবে বিয়ের কথা বলে। তো এই স্লাইডটা বুঝতে পারছো কিনা আমাকে একটু জানাও, আর কোন কোন জায়গায় সমস্যা আছে তাও আমাকে একটু জানাও, আমি আবার বুঝিয়ে দেবো। ঠিক আছে, কোয়েশ্চেন নাম্বার 5, মামার মুখ অনর্গল ছুটিতেছিল উক্তিটিতে প্রকাশ পেয়েছে কি বলতো? মামার মুখ অনর্গল ছুটিতেছিল উক্তিটিতে কি প্রকাশ পায়? কেতাদুরন্ত ভাব, অন্তঃসারশূন্য অহংকার, অর্থলোলুরতা বা না কলিন্য। বলো এটার উত্তর কি হবে? উত্তর হবে খ, অন্তঃসারশূন্য অহংকার। মামার মুখ অনর্গল ছুটিতেছিল কখন? যখন আমরা কি জানি যে যখন একটা বিয়ে ঠিক হয় বা বিয়ে নিয়ে কথা হয় তখন কিন্তু ছেলে পক্ষকে আগে মেয়ের বাড়িতে যেতে হয় মেয়েকে দেখার জন্য, কিন্তু আমরা কিন্তু এই গল্পে দেখি কি তার উল্টাটা, প্রথম মেয়ে পক্ষকে কিন্তু ছেলে অনুপমের বাড়িতে আসতে হয়েছিল। এখানে কিন্তু একটা ভুল একটা আমরা দেখতে পাই যে মেয়ে পক্ষকে ছেলের বাসায় আসতে হয়েছিল। তারপরে যখন অনুপমের মামা যখন অনর্গল কথা বলতেছিল যে আমাদের এই আছে ওই আছে এটা আছে ওইটা আছে, মানে তাদেরকে যা আছে তাদের যা আছে সব কিছু প্রকাশের একটা চেষ্টা আর কি। তো এটাই এই জন্য বলা হয়েছিল মামার মুখ অনর্গল ছুটিতেছিল। এটা কে বলছিল? অনুপম বলছিল। এই কথাটা কে বলছিল? অনুপম। কার সম্পর্কে? মামার সম্পর্কে। আর এত বক বক অহংকার এসব কে শুনতেছিল? চুপচাপ শুনতেছিল শম্ভুনাথ বাবু, কারণ তিনি খুব শান্তশিষ্ট একজন ব্যক্তি ছিলেন। সো উত্তর হবে কি খ। এখানে মেবি উত্তরটা এটা ভুল দেওয়া আছে, এটা হবে না, উত্তর খ হবে, অন্তঃসারশূন্য অহংকার। এরপরে বলো এই উত্তরটা কি হবে? বেহাই সম্প্রদায়ের আর যাই থাক ধ্যাস ঠাকাদার দোষের। কি থাকার দোষের? বাক্যটি শূন্যস্থানে বসবে কি? এটা কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় গ ইউনিট 23-24 সালের প্রশ্ন। বলো এটার উত্তর কি হবে? এই উত্তরটা পারলে আমি বুঝবো তোমরা স্লাইডটা খুব মনোযোগ সহকারে পড়ছো। সো এখন আমরা আলোচনা করব অনুপমের মা সম্পর্কে। দেখো আমি কিন্তু তোমাদেরকে একটা একটা চরিত্র পড়াচ্ছি, আবার তার সাথে 2-3টা করে এমসিকিউ পড়াচ্ছি, কারণ তোমরা ওই ক্যারেক্টারটা সম্পর্কে বুঝতে পারছো কিনা তা যাচাই করা হয় কিসের মাধ্যমে? এমসিকিউ প্র্যাকটিস করার মাধ্যমে। তো তোমরা যখন একটা ক্যারেক্টার পড়ছো এই লাইনগুলো জানছো, আর পাশাপাশি যখন এমসিকিউ পড়ছো তখন কিন্তু বুঝতে পারছো যে প্রশ্নগুলো আসলে কোন ধাঁচে করা হয়। এগুলো কিন্তু আমাদের একটা প্রশ্ন কিন্তু বানানো প্রশ্ন না, হয়তো কোনো বিশ্ববিদ্যালয়ে আসছে, নয়তো কোনো বোর্ড পরীক্ষা আসছে। এখন আমরা দেখি অনুপমের মা সম্পর্কে। একজন সন্তান বৎসল নারী, সন্তান বৎসল মানে খুবই কেয়ারিং ছিল অনুপমের সম্পর্কে। আর আমরা যেটা দেখেছি অন্দরমহলে চলার মতো করে লালিত পালিত হয়েছিল কে? অনুপম। গরিব ঘরের মেয়ে ছিলেন, কিন্তু স্বামীর ওকালতির টাকায় অবস্থায় পরিবর্তন ঘটে। তো অনুপমের মা কেমন ঘরের মেয়ে ছিল? গরিব ঘরে, কিন্তু স্বামী যে ওকালতি করে যে একটা বিশাল অর্থ উপার্জন করেছিল তার মাধ্যমে কিন্তু তারা ধনী হয়েছিল। এই কারণে তিনি তার সন্তান অনুপমকে অতিরিক্ত আদরে বড় করেছেন। এছাড়া তার মাঝে ধন সম্পত্তির অহংকার দেখা যায়। তো অনুপমের মায়ের মাঝে কি দেখা যায়? ধন সম্পত্তির অহংকার দেখা যায়। এই লাইনটা মনে রাখবা, অনুপমের মায়ের মাঝে ধন সম্পত্তির অহংকার দেখা যায়। নিজেরা যে ধনী সে কথা নিজেও যেমন ভোলেন না, তেমনি সন্তানকেও ভুলতে দেন না। তো অনুপমের মা অনুপমকে কি বলতে দেন না? যে তারা ধনী পরিবারের। অনুপম মানুষ হয়েছে কার হাতে? মার হাতে। অনুপম মানুষ হয়েছে মার হাতে। এই লাইনটা মনে রাখবা, এই একটা লাইন আর এই যে একটা লাইন, এই দুইটা লাইন মনে রাখবা। অনুপম মানুষ হয়েছে কার হাতে? মায়ের হাতে। তাহলে এই এমসিকিউটা সলভ করি। অনুপম মানুষ হয়েছে, এটার আনসার করো কি হবে? মামার হাতে, মায়ের হাতে, বাবার হাতে না কল্যাণীর হাতে? হ্যাঁ, কল্যাণীর হাতে কিভাবে হয়? কল্যাণীর সাথে তো তার বিয়ে ঠিক হয়েছিল, কল্যাণীর হাতে সে কিভাবে মানুষ হবে? তার তো বিয়েই হয়নি কল্যাণীর সাথে। হ্যাঁ, এটা মায়ের সাথে, এটা আমরা দেখেছি এর জন্য কিন্তু বলছিলাম এই দুইটা লাইন মনে রাখবো। অনুপম কার হাতে মানুষ হয়েছে? মায়ের হাতে। ধন সম্পত্তির অহংকার দেখা যায় কার মধ্যে? অনুপমের মা এবং অনুপমের মামার মধ্যে, মানে অনুপমের পরিবারের মধ্যে ধন সম্পদের একটা অহংকার দেখা যায়। এরপর আমরা শম্ভুনাথ সেন সম্পর্কে একটু জানবো। কল্যাণীর বাবা, শম্ভুনাথ সেনকে কল্যাণীর বাবা, তিনি পরোপকারী, সুপুরুষ, সত্যবাদী, ঋষিতুল্য। তার বয়স 40-এর কিছু।
এপার ওপার। তো অনুপমের কল্যাণীর বাবার বয়স কত? শম্ভুনাথ সেনের বয়স 40-এর কিছু এপার ওপার, এটা মনে রাখবা। চুল কাঁচা গোফে পাক ধরতে আরম্ভ করেছে মাত্র, চুল পাকা গোফে পাক ধরতে আরম্ভ করেছে। তিনি অত্যন্ত শান্ত প্রকৃতির গায়ে হয়েও গল্পে একজন দৃঢ়চেতা মানুষ হিসেবে আত্মপ্রকাশ করেছেন। কখন? যখন সে কন্যা সম্প্রদানে অসম্মতি জানায়, তখন কিন্তু সে একজন দৃঢ়চেতা মানুষ হিসেবে আত্মপ্রকাশ করে। অনুপমের মামার অভদ্র আচরণেও শম্ভুনাথ সেনকে কোনো বিরক্তি প্রকাশ করতে দেখা যায় না। শম্ভুনাথ বাবু পেশায় কি ছিলেন? একজন ডাক্তার। এই লাইনটা মনে রাখবা, শম্ভুনাথ বাবু পেশায় ছিলেন একজন ডাক্তার, আর অনুপমা বাবা পেশায় কি ছিলেন? উকিল। এই দুইটা মনে রাখবা। শম্ভুনাথ বাবুর বন্ধু পেশায় ছিলেন উকিল। এই যে শম্ভুনাথ বাবুর বন্ধু যেমন ছিল উকিল, অনুপমের বাবাও ছিল উকিল, আর শম্ভুনাথ বাবু কি ছিলেন? ডাক্তার। শম্ভুনাথ বাবু পশ্চিমে গিয়ে বাস করিতেন বংশমর্যাদা রক্ষার্থে, এটা এতটা ইম্পর্টেন্ট না। লক্ষ্মীর ঘাটটি একবারে উকুর বেড়ে, এটা এতটা ইম্পর্টেন্ট না। লোকটা নিতান্তই নির্জীব, একেবারে কোনো তেজ নাই। এই কথাটা, লোকটা নিতান্তই নির্জীব, একেবারেও কোনো তেজ নাই, শম্ভুনাথ বাবুর প্রসঙ্গে কে বলছিল? এটা বলছিল মামাজে। ঠাট্টার সম্পর্কতা স্থায়ী করিবার ইচ্ছা আমার নাই, উক্তিটিও শম্ভুনাথ বাবুর তক্তপোষের উপরে বলেছিল। তো ঠাট্টার সম্পর্কে এটা কখন বলে? যখন সে ওই যে বিয়ে ভাঙার পরে যখন তারা পাত্রপক্ষকে খাইয়ে দেয়, তখন কিন্তু একজন খাবার খায়নি, সেটা হচ্ছে অনুপম। অনুপম কিন্তু বলে যে সে খাবে না, বা এরকম একটা ঘটনা আমরা দেখতে পাই। তখন কিন্তু অনুপমের মামা বলছিল তা কি করে হয় বিয়ে? তখন কিন্তু শম্ভুনাথ বাবু বলছিল যে ঠাট্টার সম্পর্কতা স্থায়ী করিবার আমার কোনো ইচ্ছা নাই। শম্ভুনাথ বাবুর আনা গহনাগুলো কি? পিতামহীদের আমলের। শম্ভুনাথ বাবুর গহনাগুলো পিতামহীদের আমলের। গহনাগুলোতে অভাব ছিল কি? হাল ফ্যাশনের সূক্ষ্ম খাত। হাল ফ্যাশন মতো বর্তমানে যে ডিজিটাল যে স্বর্ণগুলো তৈরি হয়, এখানে কিন্তু আমরা অনেক সময় দেখি যে খাদ মিশ্রণ করা হয়। তো এগুলো খাদ মিশ্রণ করে এবং এগুলোর কিছু ভেজাল থাকে। শম্ভুনাথ বাবুর আনা গহনাগুলো কি? পিতামহীদের আমল। এগুলোতে কোনো ভেজাল ছিল না, এটা মনে রাখবা। তো দেখি এই প্রশ্নটা আনসার করো। অপরাজিতা গল্পে কল্যাণীর বাবার পেশা কি ছিল? পাশাপাশি অনুপমের বাবার পেশা কি ছিল বলো? অনুপমের বাবা কি ছিলেন বলো, জানাও। বাবার পেশা কি ছিল? ডাক্তার। যেহেতু সময় স্বল্পতা, আমরা দ্রুত ক্লাসটা শেষ করে দিচ্ছি। এরপর কোয়েশ্চেন নাম্বার 9, আমার কন্যার গহনা আমি চুরি করিব, এই কথা যারা মনে করে তাদের হাতে আমি কন্যা দিতে পারি না। উক্তিটি কে করছিল? আমরা কিন্তু দেখতে পারি শম্ভুনাথ বাবু। উক্তিটি কে করছিল? শম্ভুনাথ বাবু। এরপর আমরা হরিশ সম্পর্কে জানি। অনুপমের বিয়ের জন্য পাত্রী ঠিক করে তার বন্ধু হরিশ। পাত্রী ঠিক করে কে? হরিশ। সে কাজ করে কোথায়? কানপুরে। আসর জামাতে তার তুলনা নাই। অনুপম হরিশের কাছ থেকে প্রথম কল্যাণীর কথা জানতে পারে। সে এই কল্যাণীর কথা বলে অনুপমকে উতলা করে তোলে। অনুপমকে কে উতলা করে তোলে? সেটা হচ্ছে হরিশ। তার যে কোনো বিষয়ে রসাত্মকভাবে উপস্থাপন করার গুণ ছিল, আর এই কারণে সে আসর জামাতে ছিল কি? পটু। সরস রসনার গুণ কার ছিল? হরিশের। তো হরিশ সম্পর্কে 3টা জিনিস মনে রাখবা, যে হরিশ কাজ করতে কোথায়? কানপুরে। হরিশ কে ছিল? অনুপমের বন্ধু। এছাড়া আসর জমাতে ছিল পটুকে? হরিশ। আর সরস রসনার গুণ ছিল কার? হরিশের। এই কিছু তথ্য জেনে রাখবা। এখন বলো, সরস রসনার গুণ আছে কার? বলো, সরস রসনার গুণ আছে কার? আনসার হবে হরিশ। আমার মন উতলা করে দিল, এই যে বলছিলাম, আমার মন উতলা করে দিল। কার মন? অনুপমের মন উতলা করিয়া দিল। কে মন উতলা করিয়া দিল বলো? কে? অনুপমের মন কে উতলা করছিল বলো? হ্যাঁ, আনসার হবে কি? হরিশ। এরপর আমরা জানবো বিনুদা সম্পর্কে। বিয়েতে কন্যাকে আশীর্বাদ করতে যায় অনুপমের পিস্তুত ভাই বিনু। পিস্তুত ভাই আমরা যাকে বলি ফুফাতো ভাই, মানে বাবার বোন, যে তার ছেলেকে আমরা বলি ফুফাতো ভাই, তেমনি হিন্দু ধর্মে বলা হয় পিস্তুত ভাই। তার রুচি দক্ষতার উপর অনুপমের 16 আনা নির্ভরতা ছিল। তার মুখে কল্যাণীর প্রশংসা শুনে অনুপমের আগ্রহ আরো বেড়ে যায়। সে একটা ইয়ারিং নিয়ে আশীর্বাদ করে। তো বিনোদা কি নিয়ে আশীর্বাদ করতে যায়? একজোড়া ইয়ারিং নিয়ে। এখানে একজোড়া হবে, একজোড়া ইয়ারিং নিয়ে আশীর্বাদ করতে যায় কে?
একজোড়া ইয়ারিং নিয়ে আশীর্বাদ করতে যায় বিনোদা। কল্যাণীকে আশীর্বাদ করার জন্য পাঠানো হয়েছিল অনুপমের পিসতুতো ভাই বিনোদাকে। অনুপম 16 আনা নির্ভর করে। অনুপম 16 আনা নির্ভর করে কার উপরে? বিনোদাদার রুচি ও দক্ষতার উপরে। বিনোদাদার ভাষা অত্যন্ত আট, এই লাইনটা মনে রাখবা, খুবই ইম্পর্টেন্ট লাইন। বিনোদাদার ভাষা অত্যন্ত আট, এটা কিন্তু এমসিকিউ আসে যে বিনোদাদার ভাষা কেমন, আনসার হবে অত্যন্ত আট। এটা কিন্তু বিভিন্ন বিশ্ববিদ্যালয় পরীক্ষায়ও এসেছিল। যেখানে সবাই বলে চমৎকার, সেখানে বিনোদাদা কি বলে? চলনসই। মানে আমরা যেটাকে বলে চমৎকার, বিনোদাদা কি বলে? চলনসই। মেয়ের সম্পর্কে বিনোদাদার কথা শুনে অনুপম তার ভাগ্যে প্রজাপতির সঙ্গে মিল খুঁজে পেয়েছে পঞ্চস্বরের। অনুপম মেয়ের সম্পর্কে বিনোদাদার কথা শুনে অনুপম তার ভাগ্যে প্রজাপতির সঙ্গে মিল খুঁজে পেয়েছে কার? পঞ্চস্বরের। মন্দ নহে খাঁটি সোনাবতে উক্তিটি কার? বিনোদাদার। যখন অনুপম বিনোদা যখন ইয়ারিং দিয়ে কল্যাণীকে দেখে আসে বা আশীর্বাদ করে আসে, তখন কিন্তু অনুপম বিনোদাদাকে জিজ্ঞেস করে মেয়েটি কেমন। তখন তিনি বলেছিলেন, দুইটা কথা বলছিল, একটা হলো যে এই যে যেখানে সবাই চলনসই, আর একটা কথা বলছিল যে মন্দ নহে খাঁটি সোনা বটে। এই লাইনটা মনে রাখবা, মন্দ নহে খাঁটি সোনা বটে উক্তিটি কার? বিনোদার। কার সম্পর্কে বলছিল? কল্যাণীর সম্পর্কে। কার সম্পর্কে? কল্যাণীর সম্পর্কে বলছিল। এখন বলো, অনুপম 16 আনা নির্ভর করে কার উপর? এটা অবশ্যই পারার কথা, এখনই মাত্র দেখালাম। বলো আনসারটা কি হবে? অনুপম 16 আনা নির্ভর করে কার উপরে? এই আনসারটা কিন্তু অবশ্যই পারতে হবে। এই একটু আগে মাত্র দেখালাম। আর এই ধরনের প্রশ্নই কিন্তু তোমাদের পরীক্ষার ভিতরে আসবে। আহামরি ওই যে খুঁজে আনবে না যে কোন কাব্যগ্রন্থ কত সালে রচনা হয়েছে, কি হয়েছে না হয়েছে, এইসব কিন্তু দিবে না। তোমার গল্পের যে মেইন যে বিষয়গুলো, এমন এমন প্রশ্ন দিবে যা তুমি ভাবতেও পারবে না যে এমন এই জায়গা থেকে প্রশ্ন করতে পারে। হ্যাঁ, কার উপরে? বিনোদাদার উপরে। এরপর আমরা 13 নম্বর প্রশ্ন, যে অপরিচিত গল্পে অনুপমের অবকাশের সাথে তুলনা করা হয়েছে। অনুপমের অবকাশের সাথে তুলনা করা হয়েছিল কিসের? বলো। এটা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের 23-24 প্রশ্ন, শিক্ষাবর্ষের প্রশ্ন। বলো, এটা যদি পারো তাহলে বুঝবো যে তোমরা গল্পটা পড়ছিলে এর আগে। যেহেতু এখানে সময় স্বল্পতার কারণে আমরা গল্পটা পড়াতে পারলাম না, আমরা পুরো গল্প আমাদের পেট বেঁচে একদম ক্লিয়ারলি পড়িয়ে দেবো, একবারে শুরু থেকে শেষ পর্যন্ত পুরোটা গল্প আমরা পড়িয়ে দেবো। এখন বলো, এটা কি হতে পারে? বলো দেখি, না পারলে আমি বুঝিয়ে দিচ্ছি। এটা ক বলছো? উত্তর হবে মরুভূমির সাথে। উত্তর কি? মরুভূমির সাথে। অনুপমের অবকাশের সাথে মরুভূমির সাথে তুলনা করেছিল কে? মরুভূমিতে আমরা কি জানি? কোনো পানি নেই, কোনো পানি নেই, বা মরুভূমি মূলত একটা কেমন জানে একটা গরম জায়গা, বা কোনো পানি নেই, কোনো শান্তি নেই, শৃঙ্খলা এরকম বোঝায়। তেমনই অনুপমের যেহেতু কোনো কাজ কাম নেই, সে তার অবকাশটা কিসের মতো? মরুভূমির সাথে তুলনা করা হয়েছিল। মৃত্যুতে তিনি যে হাফ ছাড়িলেন সেই তার প্রথম অবকাশ। বাক্যটি কোন গল্পের? বলো। এটা তো আমরা জানি অপরিচিত গল্পের। মৃত্যুতে তিনি যে হাফ ছাড়িলেন, কার সম্পর্কে বলা হয়েছে একটু জেনে নাও। তার প্রথম অবকাশ, মৃত্যুতে যে হাফ ছাড়িলেন, এটা মূলত বলা হয়েছিল অনুপমের বাবার সম্পর্কে। অনুপমের বাবার সম্পর্কে। অনুপমের বাবার সম্পর্কে অনুপম নিজে বলছিল যে মৃত্যুতে তিনি যে হাফ ছাড়িলেন সেই তার প্রথম অবকাশ। কার সম্পর্কে? অনুপমের বাবার সম্পর্কে। এরপর আমরা শেষ প্রশ্ন, স্টেশনে কি ফেলে রেখে অনুপম ট্রেনে উঠে পড়লো? বলো, এটা কি হবে? এটা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের 23-24 শিক্ষাবর্ষের প্রশ্ন। বই, ব্যাগ, ক্যামেরা বা চশমা। বলো, এটা কি হবে? এই প্রশ্নের মাধ্যমে আমরা আমাদের আজকের ক্লাস শেষ করে দেবো ইনশাল্লাহ। বলো, এই প্রশ্নের মাধ্যমে আমরা আমাদের ক্লাসটি শেষ করে দেবো। বলো, এর উত্তর কি হবে? স্টেশনে কি ফেলে অনুপম ট্রেনে উঠে পড়লো? আচ্ছা, এর উত্তর হবে কি? ক্যামেরা। অনুপম যখন কল্যাণী যখন অনুপমদেরকে বলল যে এখানে আসুন, জায়গা আছে, তখন মানে কণ্ঠস্বরটা শুনে কিন্তু অনুপম একটা স্তব্ধ হয়ে গেছিল যে এটা কার? সে যে কল্পনায় যে কণ্ঠস্বরের কথা ভাবতো যে জায়গা আছে, সে কিন্তু এটা শুনতে পেরে একটু স্তব্ধ হয়ে যায়। তারা কিন্তু দ্রুত, অনুপম কিন্তু যে মালামাল উঠেছিল কার হাত থেকে, অনুপম কিন্তু এতটাই অকর্ম ছিল যে সে কিন্তু যখন মালামাল উঠায় তখন একজন কুলির থেকে মালামালগুলো কে নিচ্ছিল? অপরিচিত, মানে কল্যাণী কিন্তু সাহায্য করছিল মালামাল তুলে নেওয়ার জন্য। তোমরা এটা লাইন পড়লে বুঝতে পারবা, যে গল্পের মধ্যে দেখতে পারবা। তো আনসার কি হবে? গ, ক্যামেরা ফেলে উঠছিল। সো এটার জন্য তোমাদের জন্য দোয়া ও শুভকামনা রইল। দ্য এন্ড।
তো আশা করি ক্লাসটা তোমাদের জন্য এফেক্টিভ হয়েছে এবং তোমরা প্রতিদিন এইভাবে এরকম লাইভ ক্লাস পাবা। আর তোমরা যদি চাও আমাদের এইচএসসি টু অ্যাডমিশন যে ব্যাচ, সেই ব্যাচে যুক্ত হয়ে যেতে পারো। এইচএসসি টু অ্যাডমিশন এই ব্যাচের মাধ্যমে আমরা তোমাদেরকে যেটা বললাম 1.5 বছর সাপোর্ট দিব। তোমাদের এইচএসসি যাবতীয় প্রস্তুতি থেকে শুরু করে অ্যাডমিশন একদম যত পাবলিক বিশ্ববিদ্যালয় আছে, গুচ্ছ, 7 কলেজ, ঢাকা বিশ্ববিদ্যালয়, যত বিশ্ববিদ্যালয় আছে সকল কিছুর প্রস্তুতি নিয়ে দেব কি অল ইন ওয়ানে, অল ইন ওয়ান। সো ভর্তি হতে হলে অবশ্যই আমাদের পেজে মেসেজ দাও। তোমাদের জন্য অনেক অনেক শুভকামনা রইল। আসসালামু আলাইকুম।